তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটকাল, নিরাপত্তা জোরদার, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা সুরেশ তঞ্চঙ্গা হত্যার ৪ দিন পর মামলা, একজন গ্রেপ্তার। সুবর্ণচরে ধর্ষণের আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের জামিন বাতিল করল হাইকোর্ট। এবং মুন্সিগঞ্জে অবাধে তৈরি হচ্ছে কারেন্ট জাল, সদরে বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের কারখানা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে মাতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানাবো পুরো খবর। তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট রোববার। দ্বিতীয় ধাপের মতো এবার সহিংসতার শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় মোতায়েন রয়েছে বিজিবি, নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর ১.৫ লাখের বেশি সদস্য। এদিকে এ ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ৩২ প্রার্থী। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ১২৯ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও আদালতের নির্দেশে স্থগিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ার ভোট। দিনাজপুর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে। পলাশ, গৌরনদী, আগৈলঝাড়া, শিবচর, ভেদরগঞ্জ, আনোয়ারা উপজেলার সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এতে রোববার ভোট হচ্ছে ১১৭ উপজেলায়। এর ৪টিতে ব্যবহার হবে ইভিএম। ১১৭ উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ২৬টিতে, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৮ উপজেলায়। বাঘাইছড়ির হামলার পর এ ধাপে বাড়তি নিরাপত্তা নিচ্ছে কমিশন। ঝুঁকিপূর্ণ কমপক্ষে ১৫ উপজেলায় থাকছে বিশেষ ব্যবস্থা। মাঠে থাকছে ১.৫ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব, বিজিবি, কোস্টগার্ড। থাকছেন ৩০০ ম্যাজিস্ট্রেট। নির্বাচনকালীন সময়ে বা ভোট কেন্দ্র বা ভোট গ্রহণ নিয়ে তারা হয়তো কোনো সংঘর্ষে লিপ্ত হতে পারে, কিন্তু সেভাবে আমরা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু ওই যে রাতের অন্ধকারে অ্যাটাক করবে এই ধরনের ঘটনা কিন্তু সমতলে হবে না আশা করি। এ ধাপে ভোট সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২ সংসদ সদস্যকে দেয়া হয়েছে এলাকা ছাড়ার নির্দেশ। না মানলে ভোট স্থগিতের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মধ্যে অনিয়মের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে, এটা প্রমাণিত হয় এবং করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তৃতীয় ধাপে চেয়ারম্যান ৩২৩, ভাইস চেয়ারম্যান ৫৮৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৮৫ জন। ভোটার ১,২৩,৫৪,০০০-এর বেশি। কেন্দ্র ৯,৩৩৮টি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের জন্য ১১৭ উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় টহলে আছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ব্যালট পেপার, বাক্স, সিলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেগুলো কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট গ্রহণে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ইলেকশন কমিশনের যে নির্দেশনা রয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে আমাদের অঙ্গীকারবদ্ধ, আমরা সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি ২৪ তারিখে আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি ইলেকশন আমরা নগরবাসীকে উপহার দিতে পারব। বরিশাল সদর উপজেলার ৬৭টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। টহল শুরু করেছে বিজিবি, র্যাব ও পুলিশ। এছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থাকছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে পুলিশ থাকবে, যারা আচরণবিধি সহ নির্বাচনী যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো যদি ভায়োলেশন হয় তারা ব্যবস্থা নেবে। রোবাস্ট এবং কনফিডেন্স বিল্ডিং পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভের মাধ্যমে প্রতিটি এলাকায় ভোটারদেরকে আশ্বস্ত করা হবে, যাতে করে প্রতিটি ভোটার অবাধে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে আবার বাড়িতে ফিরে আসতে পারে। তৃতীয় ধাপে রংপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মেহেরপুরের সদর উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। এই ৪ উপজেলার কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং যন্ত্র। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজবুল হক সুমন। সুমন, মেহেরপুরে কোন উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, আর এই ভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন?
আজকে রাত শেষ হলেই আগামীকাল সকাল থেকেই উপজেলা নির্বাচন শুরু হবে। তৃতীয় ধাপের 24শে মার্চ যে নির্বাচন হবে সেটা হলো মেহেরপুরের 3টি উপজেলার মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সে লক্ষ্যে নির্বাচন অফিস থেকে আসলে ইভিএম ব্যবহার সম্পর্কে সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের কলাকৌশল শেখানো হয়েছে, অনুশীলন করানো হয়েছে, দেওয়া হয়েছে কর্মকর্তাদেরও প্রশিক্ষণ। ইতিমধ্যেই সব কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম, আর এই ইভিএম এর টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্বাচনী কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে সেনা সদস্যদের একটা টিম, যারা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে আছে। আর ইভিএম এ যেহেতু প্রথমবারের মতো মেহেরপুরে ইভিএম এ ভোট হচ্ছে, সেই ক্ষেত্রে ভোটারদের আগ্রহ একটু বেশি, যেহেতু প্রথম হচ্ছে সেক্ষেত্রে তাদের আগ্রহটা যথেষ্ট ভালো আছে। এখন আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে স্বতঃস্ফূর্তভাবে ইভিএম এ ভোট দেবে এখানকার সদর উপজেলার ভোটাররা। সুমন, নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? আজ গতকালকে সন্ধ্যার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, বিজিবি টহল দিতে শুরু করেছে এবং আজকে পর থেকে র্যাব, পুলিশ, বিজিবি একসাথে টহল দিবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রশাসন ইতিমধ্যেই সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে যেটা জানা গেছে সেটা হলো যে মেহেরপুরে প্রায় র্যাব, পুলিশ, আনসার দিয়ে প্রায় ৩,৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই নির্বাচনী মাঠে থাকবেন এবং দায়িত্ব পালন করবেন, যাতে ভোট চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে প্রচার চলাকালীন সময়ে বা প্রচার তো শেষ হয়ে গেছে, এরপরে প্রার্থীদের কোনো ধরনের অভিযোগের কোনো খবর পেয়েছেন কিনা আপনি? গত রাতে মধ্যরাত থেকে যে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে, তারপরে থেকে আসলে কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো প্রার্থীর কেউ আচরণবিধি লঙ্ঘন বা এক প্রার্থী আরেক প্রার্থীকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা বা বিভিন্ন ধরনের অভিযোগ, আসলে এরকম অভিযোগ এখন পর্যন্ত নির্বাচন অফিসে কেউ করেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুমন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে নির্বাচনী সামগ্রী তো সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে, তো মেহেরপুরের সবগুলো উপজেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছেছে কিনা এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মেহেরপুরের সব কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই, যেহেতু যেগুলো দূরের, বিশেষ করে গাংনী উপজেলা যেটা, সেটার সর্বশেষ যে ইউনিয়ন আছে সেটা এখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। সেই ক্ষেত্রে যেগুলো দূরের কেন্দ্র ছিল সেগুলো সকাল থেকে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিকটস্থ যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী স্ব প্রিজাইডিং অফিসার তাদের আনসার সদস্যদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে গাড়ি যোগে করে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ইতিমধ্যে সবগুলো কেন্দ্রেই নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। সুমন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, তৃতীয় দফায় কতটি উপজেলায় চট্টগ্রামে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবার, আর নির্বাচনী সামগ্রী সবগুলো উপজেলায় পৌঁছে গেছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। তৃতীয় দফায় মূলত চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের ৬টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে একটি উপজেলা অর্থাৎ লোহাগাড়া উপজেলা, সেখানে ব্যালট পেপারে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে। এবং এর বাইরে আনোয়ারা উপজেলায় আসলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় সব পদে সেখানেও নির্বাচন হচ্ছে না। অর্থাৎ এখন যে নির্বাচন আগামীকাল ২৪ তারিখে হবে, মূলত সেই নির্বাচনে মূলত 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে, অর্থাৎ পটিয়া, বোয়ালখালী এবং চন্দনাইশ এবং বাঁশখালী। এবং এছাড়া আসলে এই সমস্ত যে 4টি নির্বাচনী উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে ইতোমধ্যে যে নির্বাচনী সামগ্রী সেগুলো পাঠানো হয়েছে। আর আমরা আসলে এর আগেও তৃতীয় দফায় যেটা দেখেছি যে মূলত পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু সহিংসতার ঘটনা হওয়ার পরে এখন আসলে এই উপজেলা নির্বাচনগুলোকে ঘিরে একেবারে নিরাপত্তার জায়গাটি খুব কঠিনভাবে বা একদম নিবিড়ভাবে দেখছে নির্বাচন কমিশন, এমনটাই আমাদেরকে জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই হিসেবেই কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তৃতীয় দফায় যে নির্বাচনগুলো হচ্ছে সবগুলোই চট্টগ্রামের দক্ষিণাংশে এবং দ্বিতীয় দফায় মূলত উত্তরাংশে নির্বাচনগুলো হয়েছিল। এবং এই দক্ষিণাংশের নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ আছে, তবে যেহেতু একটি বড় দল বিএনপি এই নির্বাচনে নেই, সেই উৎসবে কিন্তু কিছু কিছু ঘাটতিও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত যেটি বলা যায় যে একটি সুন্দর পরিবেশ রয়েছে ভোট গ্রহণের জন্য। অনুপম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে এই তৃতীয় দফায় ভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি সেখানকার, আর প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা?
আসলে ভোটারদের যে প্রতিক্রিয়া সেটি আমি একটু আগে বলছিলাম যে বিএনপি না থাকলে আসলে একটি বড় একটি অংশ কিন্তু এই ভোট কেন্দ্র নিয়ে তাদের উৎসাহ কম। বিএনপি যারা ভোটার বা নেতাকর্মীরা রয়েছেন, এর বাইরেও আমরা দেখছি যে এই যে 4টি উপজেলায় মূলত ভোট হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি অন্যান্য দলের প্রার্থী এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছে এবং এসবকে ঘিরে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ এবং নানা ধরনের কথাবার্তা কিন্তু শুরু থেকেই অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকে চলে আসছে এবং সে প্রেক্ষাপটে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে গুরুতর যে কোনো অভিযোগেরই তারা সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন এবং কালকেও যদি এই ধরনের কোনো বিষয়ে কোনো প্রার্থী বা কোনো নেতা কর্মী সমর্থক ভোটার যদি কোনো ধরনের অভিযোগ করেন সেটিও কিন্তু ওনারা খুব গুরুত্বের সাথেই সেগুলো বিবেচনা করবেন। তবে আমরা যেটা দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে দেখেছি যে বিশেষ করে ফটিকছড়ি উপজেলায় একেবারে দুজন প্রার্থী পরস্পরের নিয়ে একেবারে একটা মারমুখী অবস্থান তৈরি হয়েছিল এবং সেখানে প্রশাসনের একেবারে কঠোর একটি অবস্থানে যেতে হয়েছিল। সেটি কিন্তু তৃতীয় পর্যায়ে আমরা এই পর্যায়ে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো আভাস পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে যারা ভোটাররা প্রার্থীরা রয়েছেন অনেকেই আসলে প্রার্থীতা এই সমস্ত এলাকায় নির্বাচন করছেন এবং তাদের মধ্যে আসলে ওই অর্থে খুব বেশি ঝামেলা হতে পারে এরকম কোনো নির্দেশনা কিন্তু পুলিশের পক্ষ থেকে নেই। তারপরও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নির্বাচন কমিশনের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে এমনটাই আমাদের জানানো হয়েছে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা চট্টগ্রামে যাব, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনী সরঞ্জামগুলো প্রতিটা কেন্দ্রে পৌঁছে গেছে কিনা? সকাল থেকেই তো সেগুলো পাঠানো শুরু হয়েছে, আর সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ফয়সাল, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইছি যে নির্বাচনী সামগ্রীগুলো ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে কিনা? দুঃখিত, আমরা চাঁপাইনবাবগঞ্জের সংযোগটি স্থাপন করতে পারিনি। পরবর্তীতে আমরা আবার আপনাকে নিয়ে যাব সেখানে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের খবর জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনী সরঞ্জামগুলো সবগুলো কেন্দ্রে পৌঁছেছে কিনা এর মধ্যে? ভোলাহাটি 4টি উপজেলায় মূলত নির্বাচন হচ্ছে এবং সকাল থেকে নির্বাচন উপকরণ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে, কিছু কিছু কেন্দ্রে এখনো পথে আছে যেগুলো কেন্দ্র পর্যন্ত পৌঁছায়নি। আর একটু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের 4টি উপজেলায় 327টি কেন্দ্র রয়েছে। 327টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হবে এবং নিরাপত্তা সবগুলো কেন্দ্রে আসলে কড়া নিরাপত্তার মধ্যেই ভোট গ্রহণ করা হবে বলে আমাদের জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। ভোট নিয়ে প্রার্থী বা ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা? চাঁপাইনবাবগঞ্জের যে 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে তার মধ্যে 3টিতে একেবারে নিরুত্তাপ ভোট আসছে। সবগুলো প্রার্থীকে আমরা দেখেছি যে তাদের নিজেদের মতো করে নির্বাচনী প্রচারণা করেছেন এবং ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। তবে সবচেয়ে বেশি অভিযোগ আমরা পেয়েছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। এখানে আওয়ামী লীগের 2জন প্রার্থী রয়েছেন, একজন দলীয় মনোনীত এবং একজন স্বতন্ত্র হিসেবে ভোট করছেন, অর্থাৎ আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ভোট করছেন। তো এখানে আসলে পাল্টাপাল্টি অভিযোগ আমরা পেয়েছি এবং এই শিবগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকাতে সহিংসতার আশঙ্কা করেছেন 2জন প্রার্থী। একজন বলছেন যে একজন আরেকজনের বিরুদ্ধে আসলে অভিযোগ করছেন, ভোট কারচুপি করা হতে পারে বা অনিয়ম করা হতে পারে, এরকম অভিযোগ করছেন। শুধুমাত্র এরকম অভিযোগ আমরা শিবগঞ্জ উপজেলা থেকেই পেয়েছি। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে পরের খবরে। রাঙামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যার 4 দিন পর বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা সহ 20 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে বিলাইছড়ি থানায় এ মামলা করেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মুনির হোসেন। এদিকে মামলার অন্যতম আসামি বনরূপার ত্রিদীপ নগর ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশিস চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সকালে রাঙামাটিতে যৌথ বাহিনীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে
পারওয়া ইউনিয়ন থেকে পরিবার নিয়ে নৌকায় করে বিলাইছড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুরেশকান্তি তঞ্চঙ্গা। এই হত্যাকাণ্ডের জন্য সন্তুল আরমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। এদিকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম থাকলে সন্ত্রাসী হামলার পর ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন রাঙামাটির সিভিল সার্জন। সকালে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ মন্তব্য করেন তিনি। সিভিল সার্জন ডাক্তার শহীদ তালুকদারের নেতৃত্বে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল। এ সময় তারা বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাবের বিষয়টি স্বীকার করেন সিভিল সার্জন। গেল 18 মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত হন নির্বাচন কর্মকর্তা সহ 7 জন, আহত হন কয়েকজন। বিলাইছড়ি ও বাঘাইছড়ি হত্যাকাণ্ড নিয়ে আরো জানাতে এবার রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ তঞ্চঙ্গা হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? আতিফা, আসলে বিলাইছড়ির ঘটনায় আজকে সকালে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর যিনি এই মামলাটি করেছেন তিনি হচ্ছেন বিলাইছড়ি উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন। তো তিনি মামলার যাদেরকে আসামি করা হয়েছে মোট 20 জনকে নামিয়ে আসামি এবং 7-8 জন অজ্ঞাত আসামি করা হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি যে 20 জন আসামি করা হয়েছে তাদের প্রত্যেক অধিকাংশ হচ্ছে জনসংহতি সমিতি অর্থাৎ জেএসএস এর মূল দলের নেতাকর্মী বলে আমরা জেনেছি। আর একটা বিষয় এখানে যে যাকে আসামি করা হয়েছে সেখানে একজন রয়েছেন হচ্ছে বিলাইছড়ি উপজেলার বিগত পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাও রয়েছেন বলে আমরা জেনেছি। আর এই মামলার একজনকে আটক করা হয়েছে যার নাম হচ্ছে স্নেহাসির চাকমা। তাকে যৌথ বাহিনী অভিযানে তিনি আটক হয়েছেন বলে এখানকার যে যৌথ বাহিনীর যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে আমাদেরকে জানানো হয়েছে। আর বাঘাইছড়ির যে বিষয়টা, আজকে সকালে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে তারা হসপিটালে রোগীদের সাথে তারা কথা বলেছেন এবং তারা বলেছেন যে আমাদেরকে যে যদি হয়তো রাঙ্গামাটি বাঘাইছড়ির হসপিটালে যদি চিকিৎসা সরঞ্জাম এবং যদি প্রয়োজনীয় যদি চিকিৎসক থাকতো তাহলে যে ক্ষতির পরিমাণ হয়তো কমানো সম্ভব হতো বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলে রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র দ্বিতীয় উপজেলাতে একটু মানুষের মধ্যে এখনো আতঙ্কতা রয়ে গেছে। আতিফা, বাঘাইছড়ি হাসপাতালে যাদের চিকিৎসা দেয়া হচ্ছে তাদের অবস্থা কি আমাদের জানাবেন? যাদের অবস্থা তাদের অবস্থা অবশ্যই ভালো, চিকিৎসকরা জানিয়েছেন। আর যাদের অবস্থা একটু খারাপ তাদেরকে চট্টগ্রামে এবং ঢাকায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে বাঘাইছড়ি যারা আছেন তারা কিন্তু শঙ্কামুক্ত বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। রাঙ্গামাটি থেকে বাঘাইছড়ি ও বিলাইছড়ি হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। গাজীপুরের সালনায় বাস, মোটরসাইকেল ও রিকশা ত্রিমুখী সংঘর্ষে 2 কলেজ ছাত্র নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কনকর্ড টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। নিহত জুম্মান হোসেন, নাসির ও রবিন। পুলিশ জানায় চৌরাস্তা এলাকার লিংকন কলেজের 3 ছাত্র মোটরসাইকেল যোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। কনকর্ড টাওয়ারের সামনে পৌঁছালে উল্টো পথে আসা একটি রিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মারা যান জুম্মান হোসেন নাসির। আহত 3 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রবিনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরিশালের গড়িয়ারপাড় এলাকায় বাস চাপায় বিএম কলেজের ছাত্রী শিলারানী হত্যার প্রতিবাদে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা। সকালে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস পরিদর্শন করে। এই ঘটনায় চালককে গ্রেপ্তারের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। খবর পেয়ে জড়িত বাস ড্রাইভারের ফাঁসির দাবি তোলে বাস টার্মিনাল এলাকায় পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় বরিশাল থেকে সব রুটে পরিবহন চলাচল। পরে বরিশাল সিটি মেয়রের আশ্বাসে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা নিজেদের কর্মসূচি প্রত্যাহার করলে বেলা 12টার দিকে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। এছাড়া নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র রাব্বি নিহতের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক
কর্তার আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এদিকে যশোরের শার্শার নাভারণে স্কুলছাত্রীর পা বিচ্ছিন্নের ঘটনায় নাভারণ সাতক্ষীরা রাস্তায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা, ক্ষতিপূরণ, ওভারব্রিজ নির্মাণ সহ 7 দফা দাবি জানায় তারা। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 18 মার্চ মামলার আসামি রুহুল আমিনকে 1 বছরের অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট। পরে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে আসামি রুহুল আমিনের জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সকালে ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হলে তার জামিন আদেশ প্রত্যাহার করে আদালত। জাতীয় সংসদ নির্বাচনের রাতে সুবর্ণচরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গত 4 জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। সুনামগঞ্জে কৃষক নেতা আজাদ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের আলফাতুদ্দিন স্কয়ারে এই কর্মসূচি পালন করে হাওড় বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও নামের সংগঠন। বক্তারা জানান, হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়ম সহ এলাকার কৃষকদের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন আজাদ মিয়া। সে কারণেই তাকে দুর্নীতিবাজ চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তাদের। গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় আহত হন কৃষক নেতা আজাদ মিয়া। রোববার চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে মারা যান তিনি। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। জড়িত সন্দেহে রোববার উকিল আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। নওগাঁ সদর জেনারেল হাসপাতালে বেড়েছে চোরের উপদ্রব। প্রায়ই মোবাইল ফোন, মানিব্যাগ সহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠছে। চিকিৎসা নিতে এসে বিপদে পড়ছেন অনেকেই। নিরাপত্তা সমস্যার কথা স্বীকারও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল কলেজের কাজ শুরুর পর আগের চেয়ে রোগী বেশি আসছে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে। পাল্লা দিয়ে ভিড় বেড়েছে সব বিভাগই। লোক সমাগমের সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিয়েও বাড়ছে অভিযোগ। রোগী বা তাদের সঙ্গে আসা লোকজনের মূল্যবান সামগ্রী খোয়া যাচ্ছে প্রায়। একটু অসতর্ক হলেই উধাও হচ্ছে মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ। তালিকায় আছে হাসপাতাল চত্বরে রাখা মোটরসাইকেল পর্যন্ত। এই হাসপাতালে আমরা প্রতিদিন আসতেছি, আসার পর কিছু না কিছু খোয়া যাচ্ছে। ভ্যানিটি ব্যাগ কোন, পার্স কোন, আর মোবাইল ফোন কোন, যেটাই হোক খোয়া যাচ্ছে। বাইরে থেকে কিছু দুষ্ট প্রকৃতির লোক আসে, যার কারণে অনেকের মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ বা বিভিন্ন ধরনের ব্যবহারের জিনিসপত্র চুরি হয়, মোবাইল চুরি হয়। অনেক পেশেন্ট আছে, তারা অনেক বিভ্রান্ত থাকে, তারা অনেক টেনশনে থাকে। এই প্রেক্ষিতে দেখা যায় চোর হয়তো মহিলা থেকে ভ্যানিটি ব্যাগ বা পুরুষের কাছ থেকে মানি ব্যাগ ছিনতাই করছে। নিরাপত্তাহীনতার বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি নজরদারি বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমার এখানে যে প্রতিনিয়ত বহির্বিভাগের যে চাপটা, এখানে পকেটমারদের এই দৌরাত্ম্য, এদের টাকা চুরি করা, মোবাইল চুরি করা, বিভিন্ন জিনিসপত্র চুরি করা, এগুলো তো হচ্ছেই। আমরা অবশ্যই এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। সাথে সাথে এই নওগাঁ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাল্লাহ এখানে শীঘ্রই একটা সিসিটিভি প্যানেল স্থাপন করতে পারবো বলে বিশ্বাস করি। হাসপাতালে আসা লোকজনকে অপরিচিতদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পানির প্রবাহ না থাকায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে নেত্রকোনার সাইডুলি নদী। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে কৃষিকাজ, তেমনি মাছ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন জেলেরাও। নদীটিকে বাঁচাতে দ্রুত খনন শুরুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় 15 কিলোমিটার দীর্ঘ ও প্রায় 400 ফুট প্রশস্ত সাইডুলি নদী। 1.5 দশক আগেও নদীটি ছিল মৎস্য সম্পদে সমৃদ্ধ। জেলেদের জীবিকা নির্বাহ হতো মাছ ধরে। এছাড়া নদীপথে পরিবহন করা হতো ধান, পাট সহ বাণিজ্যিক মালামাল। নদীপথের বাণিজ্যকে কেন্দ্র করে সাইডুলি নদীর তীরে গড়ে উঠেছিল মোকাম ও বাজার। তবে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা বালিতে ভরাট হয়ে এখন মরাখালে পরিণত হয়েছে নদীটি। মৃতপ্রায় নদীতে বীজতলা তৈরি করছেন স্থানীয় চাষিরা। যার কারণে এখন তো আমরা কৃষি করতে পারি না, কৃষির লাগে বিশাল ক্ষতি হয়। যেমন ধান পাই কম, আগে ধান পাইতাম বেশি। নদীতে পানি না থাকায় কৃষকদের জমি আবাদে সংকটের পাশাপাশি মাছ না পাওয়ায় বেকার জেলেরাও। এবং নদীতে খুব কষ্ট, এবং এই নদী সর ভরে দেওয়া, পানি থাকে না বলে আমরা মাছ পাই না। এই নদীগুলির উপরে যদি আপনারা একটু দৃষ্টিপাত করতেন, নদী খনন হইতো, তাহলে আমাদের পক্ষে সুবিধা হইতো, সুন্দর হইতো। সাইডুলি নদীর মোহনাকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা প্রশাসনের। নদী খননের একটি প্রকল্প গ্রহণ করা,
স্থানীয়ভাবে খুব জরুরি। একই সাথে সাইডুলি নদীর মোহনাকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়েও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে কোনো প্রকল্প গ্রহণ করা যায় কিনা সেটিও আমরা চিন্তা করছি। খনন করে নদীর নাব্যতা ফেরাতে পারলে মৎস্য সম্পদ থেকে বাড়বে রাজস্ব আয়, পাশাপাশি জেলে পরিবারগুলোর কর্মসংস্থান হবে বলেও মনে করছেন এলাকাবাসী। মৌসুমী আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্থায়ীভাবে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ বা ব্যবহার বন্ধের ঘোষণা দিলেও মুন্সিগঞ্জে নির্বিঘ্নে তৈরি করা হচ্ছে কারেন্ট জাল। জেলা সদরের পঞ্চসার ইউনিয়নে বিভিন্ন এলাকায় স্থানীয় প্রভাবশালীরা চালিয়ে আসছে কারেন্ট জাল উৎপাদন কারখানা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি হচ্ছে। বাইরে তালা ঝুলিয়ে ভেতরে তৈরি করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল। মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর, ডিঙাভাঙা, আধারিয়াতলা, গোসাইভাগ, দুর্গাবাড়ি, বিনোদপুর, বাগবাড়ি, মধ্য নয়াগাঁও ও মিরেশসারাই সহ বিভিন্ন এলাকায় রয়েছে ছোট বড় প্রায় 250 থেকে 3 শতাধিক কারেন্ট জালের কারখানা। প্রশাসনের নাকের ডগায় বসে কারখানা মালিকরা এসব জাল তৈরি করলেও নির্বিকার কর্তৃপক্ষ। এতে দেশে ইলিশসহ নানা প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমার যারা বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাও চালাইতেছে, আর আমি ছোট ব্যবসায়ী, আমি গরিব, একদম গরিব মানুষ, না চাইলে আমি খাবো। মেশিন আর এক মালিকের আর শেড হইলে গিয়া বলবেন মেশিন চালাইতেছে আর জাল নামাইতেছি। মৎস্য শিল্প রক্ষার্থে কারেন্ট জাল আমাদের দেশের থেকে নির্মূল করাই উচিত। পর্যাপ্ত জনবল না থাকায় পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না কারেন্ট জাল তৈরি ও বিপণন, এমনটাই জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জেলা প্রশাসন থেকে আপনার বিশেষ করে এই কারেন্ট জাল প্রতিরোধ করার জন্য একটা সার্বক্ষণিক একটা আপনার মোবাইল টিম যদি থাকে, সাথে যদি আমাদের পুলিশ ফোর্স দিয়ে আমাদেরকে হেল্প করেন, ওনারা সবসময়ই করছেন, তাহলে আমরা ভালোভাবে পদক্ষেপটা নিতে পারবো। তবে কারেন্ট জাল তৈরি ও বিপণন বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি, বোথ ফ্যাক্টরি পর্যায়েও আমরা অভিযান পরিচালনা করছি এবং নদীতেও যারা কারেন্ট জাল দিয়ে মাছ ধরে সেসব অভিযান পরিচালনা করছি। যারাই আইন ভঙ্গ করছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। কারেন্ট জাল প্রস্তুতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে এ তৎপরতা স্থায়ীভাবে বন্ধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উঠেছে আন্তর্জাতিক শিল্পপণ্য ও বাণিজ্য মেলার 27তম আসর। ছুটির দিনগুলোতে সকাল থেকেই ভিড় থাকছে দর্শনার্থীদের। মেলায় বিশেষ ছাড়ে বিভিন্ন ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ডে 6 মার্চ থেকে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরুতে ক্রেতা দর্শনার্থী কিছুটা কম থাকলেও শেষ দিকে এসে বাড়ছে ভিড়। ছুটির দিনগুলোতে মেলা জমে উঠেছে কানায় কানায়। অংশ নিচ্ছে 450 দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারের মেলায় সহযোগী দেশ হিসেবে আছে থাইল্যান্ড। এছাড়া ভারত, কোরিয়া এবং ইরান থেকেও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। সেখানে পাকিস্তানি স্টলে ভালো জিনিস আছে, আর আমরা বাঙালি জিনিসপত্র তো নিচ্ছি। একটু ঢুকেছি, দেখছি আর কি আছে। এবার শুনলাম অনেক ভালো কিছু আছে। সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। অন্যান্য বছর চেয়ে ভালো হয়েছে, আমাদের কাস্টমার আসছে, বেচাকেনা আমাদের ভালো হচ্ছে। আয়োজকরা বলছেন ক্রেতা দর্শনার্থীদের চাহিদা মেটানোর পাশাপাশি দেশীয় পণ্যের প্রদর্শনই তাদের মূল উদ্দেশ্য। এই মেলার মাধ্যমে আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকে যাতে বাংলাদেশে পপুলার করা যায়, প্রচার এবং প্রসার করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই মেলা 1 মাস ব্যাপী পরিচালিত হয়। আমাদের এই মেলাতে প্রায় 15 থেকে 20 লক্ষ লোক পুরো মাসে ভিজিট করে। মাসব্যাপী এই মেলায় প্রবেশ মূল্য 12 টাকা, তবে শিশুদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে ভারতীয় ট্যুর বুথ সেন্টারের উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি। সকালে নগরীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই বুথের উদ্বোধন করেন তিনি। এই সময় অনিন্দ ব্যানার্জি বলেন, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে যায়, প্রতি বছরই বাড়ছে সংখ্যা। তাদের কথা চিন্তা করেই ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করা সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত 1971 সাল থেকে বাংলাদেশের পাশে পরম বন্ধুর মতো আছে। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। দুই বাংলার নৃত্যশিল্পীদের অংশগ্রহণে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে উৎসব। সিলেটের সংগঠন নৃত্যশৈলীর আয়োজনে এ উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ও ভারতের 23টি সংগঠন। 21শে মার্চ শুরু হওয়া এই নৃত্য উৎসব শেষ হচ্ছে 25 মার্চ। প্রতিবেশী ভারতের সাথে সম্মিলিত প্রয়াসে সিলেটে এর আগে নাটক ও কবিতা উৎসব হলেও নাচের উৎসব এবারে প্রথম।
নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে 5 দিনের এই উৎসবে যোগ দিয়েছেন দুই বাংলার প্রায় 400 নৃত্যশিল্পী। যদি আমরা একে অপরের কাজ দেখি অনেকটা আমাদের শেখা হয় কে কীরকম কাজ করছে, একটা নৃত্যশিল্পীদের মেলবন্ধন হয়, এইসব সব কিছু মিলে আমি খুব একটা ভালো দিক মনে করছি। সংস্কৃতিতে বেরিয়ে দেওয়া খুবই মুশকিল, তো আমরা ওটা ধারণ করছি, ওটা তো আমাদের ভিতরেই থাকবে। আর একটা যেটা ঘটবে, যারা লোকনৃত্য নিয়ে যারা গবেষণা করে বা ভাবে, তাদের ভাবনায় কিছু কাজ করবে। মণিপুরী, ভারতনাট্যম, কত্থক সহ বিভিন্ন ধারার নৃত্য পরিবেশনা করছেন প্রথিতযশা শিল্পীরা। ঐতিহ্যবাহী পরিবেশনার পাশাপাশি ছড়া গানের সাথে ক্ষুদে শিল্পীদের নাচও মন কাড়ে দর্শকদের। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই বোঝা যাচ্ছে যে এখানকার সিলেটের নাগরিকবৃন্দ সাংস্কৃতিক কর্মীবৃন্দের সাথে কত বেশি উচ্ছ্বসিত। দুই বাংলার যে শিল্পীরা আসবেন তাদের সবকিছু আমরা উপভোগ করব। এ ধরনের উৎসব ব্যয় সাপেক্ষ হলেও বিপুল সাড়া পাওয়ায় ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর আশা করছে আয়োজক সংগঠন নৃত্যশৈলী। অর্থবল এখানে একটা মানে খুবই জরুরি একটা বিষয়। আমরা আশা করব এর চেয়েও বড় আয়োজন আগামীতে করতে, যদি এটা সফলভাবে শেষ হয়। এ ধরনের আয়োজন দুই বাংলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।